হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। আমাদের জীবনে একটা নতুন করে কিছু একটা তৈরি হোক, নতুন পথ চলা হোক, নতুনভাবে একটা কিছু শুরু হোক, এটা বোধহয় আমরা সকলেই চাই। কিন্তু সেই নিয়ে কিন্তু বিস্তর একটা চিন্তাও থাকে। যেমন ভালো লাগাও থাকে ভালো কিছু প্রাপ্তি হলে, তেমন একটা দায়িত্ববোধ নতুন করে জন্মায়, নিজের প্রতি একটা দায়িত্ববোধ আরও বোধহয় আর একটু ভালো করার প্রয়োজন আছে, আর একটু ভালো হলে বোধহয় ভালো হতো। তাই নতুনকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা থাকে, নতুনকে ঘিরে অনেক উত্তেজনা থাকে, এবং নতুন জিনিস ঘটলে জীবনে অনেকটা প্রাপ্তির সেই ঝুলিটা যেমন পূর্ণ হয়, তার সাথে সাথে আমরা ঠিক কেমনভাবে এই নতুন পুরো একটা অধ্যায়কে সাজিয়ে নিতে পারি সেই নিয়েও একটা চিন্তা থাকে আমাদের। আর যদি সেটা একটা গোটা বছর হয়, নতুন একটা বছর হয়, তাহলে বোধহয় আমাদের অনেকটা বেশি একটা চিন্তার কারণ হয়ে থাকে যে কেমন যাবে আমাদের এবারে এই যে একটা নতুন বছর, ঝকঝকে নতুন একটা বছর, জানি না আমাদের জন্য কি অপেক্ষা রয়েছে। তবে এটা ঠিক কথা, আধ ঘন্টার একটি অনুষ্ঠানে সার্বিকভাবে একটা গোটা বছরের দিশা হয়তো দেখানো সম্ভব নয়, কিন্তু যেহেতু কল্পতরু অনুষ্ঠান আপনাদের পছন্দের অনুষ্ঠান, কল্পতরু অনুষ্ঠানে উপস্থিত থাকেন এমন একজন মানুষ, আমাদের ভরসার মানুষ, তিনি তো সবসময় বলেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট, জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। তো যিনি এমন আমাদের সাহস দিতে পারেন, এমন ভরসার জায়গা তৈরি করতে পারেন, শ্রী সুব্রত চক্রবর্তী সার্বিকভাবে গোটা বছরে আলাদা আলাদা করে না হলেও একটা ছবি আমরা বোধহয় ওনার কাছ থেকে প্রত্যাশা করি, যেহেতু তিনি সুব্রত চক্রবর্তী। আজকে অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বোধহয় সকলে যেটা নিয়ে ভাবছেন যে নতুন একটা বছর আমাদের সকলে ঠিক কেমনভাবে কাটবে। আসুন সেটুকু বরঞ্চ দেখার চেষ্টা করি একটু আমাদের মধ্যে। যেহেতু রয়েছেন সুব্রত চক্রবর্তী, শুরু করছি আজকের কল্পতরু অনুষ্ঠান। নমস্কার, চ্যানেলের সবাইকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 এবং অন্য আর দুটি মিডিয়াতে আপনারা দেখতে পান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা বাড়িতে বসে দেখছেন, আমার ঠিক ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, চ্যানেলের কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। এবার আমরা যেহেতু একটা নতুন বছরের সামনে এসে উপস্থিত হচ্ছি, তো আমাদের এই 2025 কেমন যেতে পারে আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান একটা বিষয় ভিত্তিক থাকে, অবশ্যই বিষয় ভিত্তিক, এবং আজকে একটা খুব সুন্দর চমক থাকছে। অর্থাৎ এই 2025-এর প্রথম কয়েকটা মাস যদি আমরা এই টোটকাটাকে ঘরে করতে পারি, আমাদের বছরের প্রত্যেকটা দিন হয়তো অনেক অংশেই কিন্তু ভালো যাবে। আমরা প্রত্যেকেই চাই নতুন বছর আমাদের খুব ভালো যাক, নতুন বছর আমাদের অনেক কিছু সমৃদ্ধি দিক, নতুন বছরে আমরা অনেক কিছু যেগুলো আমরা প্রাপ্তি পাই, নতুন বছর আমাদের জন্য যেন সেই প্রাপ্তিগুলোকে নিয়ে আসে। প্রত্যেকেই আমরা চাই যে নতুন বছরটা যেন ভালো কাটুক এবং বছরটা যেন সারাটা সময় যেন ভালোর মধ্যে দিয়েই যেন আমাদের এগোয়। কিন্তু খারাপ তো নিয়েই আমাদের চলতে হয়, কিন্তু তার মধ্যেও যদি আমরা ভালোটার আশা করতে পারি তাহলে হয়তো আমাদের মন থেকে এবং মানসিকগতভাবে আমরা কিন্তু অনেক ভালো থাকতে পারি। আজকের অনুষ্ঠানের শেষের দিকে আমি একটা ছোট্ট টোটকা বলে দেবো। এই টোটকাটা যদি আপনারা বছরের প্রথম দিকে বা বছরের কয়েক মাস আপনারা যদি করতে পারেন, আপনারা দেখবেন সারাটা বছর কিন্তু অনেক ভালো থাকবেন। সেটা কিন্তু অবশ্যই জন্য আপনাদের অনুষ্ঠানটা দেখতে হবে। এবং আজকে আমার আলোচনা বিষয় থাকবে এই 2025-এ কোন কোন রাশিদের অত্যন্ত ভালো সময় যাচ্ছে। প্রথমে আমি বলে দিই, আমি রাশি ফলে খুব একটা বিশ্বাসী নই, কিন্তু তা সত্ত্বেও অনেকে অনুরোধ করেছেন। কেন রাশি ফলে বিশ্বাসী নই এর আগে আমি আলোচনা করেছি, কারণ যদি বলেন আবার নতুন করে বলতে হয়, কারণ আপনাদের এক রাশি হতে পারে, এক লগ্ন হয় না কখনো, এক গণ হয় না কখনো, এক নক্ষত্র হয় না কখনো। তাই রাশি কখনোই কিন্তু পার্টিকুলার যে আমি যে রাশিগুলো বলছি প্রত্যেকের ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে এরকম কিছু নয়। একটা সামগ্রিক একটা বিচার এখান থেকে আমরা আভাস পেতে পারি। কিন্তু আমি মনে করি আপনার 2025 কেমন যেতে পারে তার জন্য অবশ্যই কিন্তু ব্যক্তিগতভাবে আপনার ডেট অফ বার্থটা দিয়ে যদি বর্ষফলটা করিয়ে নিতে পারেন যে আপনার 2025-এর বর্ষফল কেমন যেতে পারে, সেটা কিন্তু সব থেকে বুদ্ধিমানের কাজ। যারা জ্যোতিষশাস্ত্র বোঝেন তারা কিন্তু অবশ্যই বর্ষফলটাকে নিয়ে বিচার করেন একজন পার্টিকুলার ব্যক্তি হিসাবে।
কিন্তু অনেকেই যে আমরা বিশ্বাসী, আমাদের এতদিন ধরে চলে এসছে, আমাদের দাদা এই রাশি কেমন যেতে পারে, আমার এই রাশি, আমার 2025টা কেমন যেতে পারে, কিন্তু আমরা এটা বলে বোঝাতে পারি না আপনার রাশির মতো একাধিক মানুষের একই রাশি থাকে। তাহলে আমরা এই বিচারটা কিন্তু সামগ্রিক, হতে পারে, হবেই কিন্তু আমরা বলি না, হতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু হবেই তখন সেটা বলতে পারি যখন আপনি এটা বর্ষফল করাবেন। তাই রাশিফল বিচার এবং আপনার নিজস্ব ব্যক্তিগত বর্ষফল বিচারের মধ্যে কিন্তু একটা ফারাক থেকে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন আপনি আপনার যে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আপনি যাকে দেখান বা যাকে পছন্দ করেন বা যার প্রেডিকশন নিয়ে আপনি চলেন, আপনি তার কাছে গিয়ে 1 বছরের একটা বর্ষফল বিচার যদি করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার সারা বছরে কোন সময়টা খারাপ হতে পারে, কোন সময় ভালো হতে পারে, কোন সময় আপনি নতুন প্ল্যানিং করবেন, সেগুলোকে তিনি হয়তো আপনাকে গাইডলাইন করে দেবেন। আজকে যে রাশিগুলোকে নিয়ে একটু আমি বলবো সেটা হচ্ছে, দেখবেন বিশেষ করে এই 2025-এ 7টা রাশির ভাগ্য কিন্তু অনেক জায়গা থেকে খুলতে পারে। অর্থাৎ যারা হয়তো এতদিন মনে করেছেন যে 2024 পর্যন্ত আমার জীবনে অনেক বাধা বিপত্তি চলে এসছে, কিন্তু এই 7টা রাশি তাদের কিন্তু ভাগ্যের জায়গা অত্যন্ত খুব ভালো জায়গা হতে পারে। সেই রাশিগুলো হচ্ছে কি কি না, মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি এবং সেই সঙ্গে হচ্ছে সিংহ রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। এই যে 7টা রাশির কথা বললাম, এই 7টা রাশির কিন্তু অত্যন্ত ভালো সময় আসতে চলেছে 2025। আর একবার বলছি, কোন কোন রাশির জন্য 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনারা যদি পারেন 2025-এ যখন শুরু থেকে বা মিডিল পর্যন্ত যে কাজগুলোকে আপনারা চাইছিলেন করবেন, বা আপনাদের হয়তো কর্মজীবন বলুন, অর্থনৈতিক জায়গা বলুন, বা অনেক কাজ আটকে যাচ্ছে, হয়তো শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন, এই 2025-এর শুরু থেকে কিন্তু এই সব রাশিগুলির কিন্তু ভাগ্য অনেক অংশেই কিন্তু খুলে যাবে, এবং তারা এই 2025-এ কিন্তু ভালো জায়গায় লিডারশিপ বা লিড করতে পারেন। তাদের মধ্যে হচ্ছে প্রথমেই থাকছে হচ্ছে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, মকর এবং কুম্ভ রাশি। তো যাদের এই 7টা রাশি রয়েছে, আপনি যদি এই রাশির মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য 2025 অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ তারা কিন্তু সমৃদ্ধশালী হতে পারেন, অর্থনৈতিক জায়গায় খুব ভালো ডেভেলপমেন্ট হতে পারে, এবং কর্মক্ষেত্রে কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা আসতে পারে। আমি পার্টিকুলারভাবে এই 7টা রাশি নিয়ে বলবো, এবং তার সাথে যে রাশিগুলোকে নিয়ে আমি বললাম না, বাকি যে 5টা রাশি রয়েছেন, সেই 5টা রাশির কি একদম খারাপ অবস্থা যেতে পারে, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তবে কোনো বন্ধু উপস্থিত হয়েছেন, আগে কথা বলে। হ্যাঁ, ফোনে যাব। আমি একটা বিষয় একটু আপনার সাথে কথা বলে ক্লিয়ার বলো। করতে চাই। মানে আমার মনে হয় দর্শক বন্ধুরা বোধহয় এটা একটু মানে ক্লিয়ার হলে সুবিধা হয়। মানে দৈনিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল আর বর্ষ রাশিফল যেটা, যে বার্ষিক, যেটা মানে বার্ষিকটা মানে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের তার ডেট অফ বার্থ দিয়ে সেটা দিয়ে বিস্তারিত, মানে সেটা তার সবটা গণ নক্ষত্র সব মিলিয়ে একদম সেটা অ্যাকুরেসি অনেক বেশি থাকবে। একদম আমি ওটাই বলার চেষ্টা করছি অমিতা। ধরুন আমরা সাধারণত কি হয়, আমরা যখন রাশিফল বিচার করি, রাশিফল বিচারের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুলে যাই যে আমার রাশিটা এই, ধরুন মেষ রাশি আমার, ঠিক আছে, কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আমার মেষ রাশি। এবার মেষ রাশি আমার মানে বহু মানুষেরই হতে পারে। তার মানে সেইটা 2025-এ আমি যেটা বললাম যে মেষ রাশির একটা ভাগ্যের সম্ভাবনা খুব ভালো, কিন্তু দেখা গেল একজনের মেষ রাশি কিন্তু তার এই 2025টা খুব খারাপের মধ্যে দিয়ে গেল, তাহলে তিনি তো একটা আমাকে ব্লেম করতেই পারেন, দাদা আপনি তো 2025-এ মেষ রাশি তো ভালো বলেছিলেন, কিন্তু আমি 2025-এ কোনো ভালো জিনিস দেখতে পেলাম না। তার মধ্যে এই জিনিসটা আসতেই পারে। ব্যাপারটা হচ্ছে এইটা কেন তৈরি হয়, কারণ আমাকে দেখতে হবে আমার রাশি একই কিন্তু আমার নক্ষত্রটা আলাদা, আমার লগ্নটা আলাদা হয়ে যাচ্ছে, আমার গণ আলাদা হয়ে যাচ্ছে, আমার অবখাড়া চক্রের আমার পায়া, চরণ, তত্ত্ব, আমার এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। তাহলে একটা পার্টিকুলার রাশি থেকে, আমরা রাশিকে কেন হিসাবে গুরুত্বপূর্ণ ধরি, কারণ চন্দ্র একটা রাশিতে 2.5 দিন থাকে, তাই চন্দ্র সব থেকে ভ্যারিয়েশন, মানে রাশিদের মধ্যে সব থেকে চেঞ্জ করে সব থেকে তাড়াতাড়ি, তাই চন্দ্রকে ভ্যারিয়েশন করে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের রাশিফলটাকে বিচার করার, কিন্তু এটা সামগ্রিক হতে পারে। অর্থাৎ এই রাশির জন্য, অর্থাৎ এই রাশিটা আমার এই বছরে একটা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি, এটা সামগ্রিক, কিন্তু এটা যে প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেটা নয়। তার জন্য পার্টিকুলার ভাবে আমরা যদি বর্ষফল বিচার করতে পারি, সেটা সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফোনে কোনো বন্ধু আছেন? নমস্কার, ফোনে কে আছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রিয়াঙ্কা দাস বলছি সোদপুর থেকে। হ্যাঁ, আরেকবার। প্রিয়াঙ্কা দাস বলছি সোদপুর থেকে। প্রিয়াঙ্কা দাস সোদপুর থেকে, আচ্ছা বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নাম এবং ডেট অফ বার্থ। ছেলের নাম শুভজিৎ দাস। শুভজিৎ দাস। শুভদীপ। শুভদীপ, আচ্ছা। হ্যাঁ, শুভদীপ দাস, ডেট অফ বার্থ
ডেট অফ বার্থ 6/12/2011। 6/12/2011। আর সময়, জন্ম সময় সময় 10:24 PM। 10:24 PM। ওকে, জন্মস্থান জন্মস্থান কলকাতা। কলকাতা। জন্মস্থান কলকাতা। শুভদীপের জন্মবারটা কি মঙ্গলবার ছিল? মঙ্গল। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, নক্ষত্র অধিপতি হচ্ছেন কেতু, দ্বাদশী শুক্লপক্ষ তিথি ছিল এবং সূর্য সিদ্ধান্ত যোগ বরিয়ান যোগ, গণ হচ্ছে দেবগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ, রাস্তা আর গান। ওকে ওকে, আচ্ছা ওর কি পড়াশোনা নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, পড়াশোনা। আচ্ছা, শুভদীপের কি এই সময়টা একটু দেখতে পাচ্ছেন যে কিছুটা পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগিতা ব্যাপার বেশি চলে এসছে, মনোসংযোগের অভাব প্রচন্ড পরিমাণে দেখা দিচ্ছে? মনোসংযোগের অভাবটা কি খুব দেখা যাচ্ছে? আচ্ছা, শুভদীপের কখনো কি কোনো চোট আঘাত হয়েছিল? ছোটবেলায় একবার আঘাত হ্যাঁ, হয়েছিল। ওটাই বলছি, ছোটবেলায় হয়েছিল, কিন্তু এই যে দশা অন্তর্দশা যাচ্ছে এই সময় ক্ষেত্রে অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে একটা কিন্তু পায়ে কোনো চোট আঘাত আসতে পারে, ঠিক আছে? এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর দ্বিতীয়ত, শুভদীপ কিন্তু প্রচন্ড চঞ্চল, ও পড়তে বসে কিন্তু কনসেন্ট্রেশন মারাত্মক পরিমাণে ব্রেক করে। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি শুভদীপের কি মনোচঞ্চলতাটা প্রচন্ড বেশি? হ্যাঁ, একটু চঞ্চল থাকে। বেশ, কি জানতে চাইছেন একটু বলুন। একটু বলতে চাইছি যে পড়াশোনাটা এতটা অমনোযোগ কি, সেই জন্য একটু জিজ্ঞাসা করছি যে কিভাবে একটু ভালো আমি তো সেটা প্রথমেই বললাম। এবার দেখুন, এই যে মনোচঞ্চলতাটা, এটা কিন্তু যদি রেমেডিয়াল গাইডলাইন করা যায় তাহলে কিন্তু শুভদীপকে একটা ভালো জায়গা দেওয়া যেতে পারে। আর যদি রেমেডিয়াল গাইডলাইন না করেন তাহলে কি হবে বলুন তো, এই মনোচঞ্চলতার জন্য ওর পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টের একটা সমস্যা দেখা দেবে। অর্থাৎ যে পরিমাণ পড়াশোনা করবে রেজাল্ট সঠিকভাবে করে আসতে পারবে না, এবং এই ছেলেকে পড়তে বসার জন্য এখনো পর্যন্ত বকাঝোকা মারধর কিন্তু প্রচুর পরিমাণে করতে হয় আপনাকে। হ্যাঁ, তো এর মেন ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি একটু সম্পূর্ণ চক্রমটাতে চলে আসি, সম্পূর্ণ চক্রমে পঞ্চম ভাব দশম ভাব যথেষ্ট ভালো, পঞ্চমপতি দশমপতি ভালো এবং চতুর্থপতিও ভালো, কিন্তু দেখতে হবে পঞ্চমপতি এবং চতুর্থপতির সঙ্গে রাহু যুক্ত হয়ে রয়েছে এবং চতুর্থপতির সঙ্গে কেতু একত্রীকরণ হয়েছে। তাহলে আমরা সবসময় বলি প্রাথমিক শিক্ষা চতুর্থ ভাব, হায়ার এডুকেশন পঞ্চম ভাব। তাহলে সেখানে যেহেতু রাহু দ্বারা পীড়িত হয়ে রয়েছেন দুটো ভাব এবং সেখানে চতুর্থ ভাবকে কেতু সংযোগ হয়ে রয়েছে, এই জাতক জাতিকা শুধু শুভদীপের ক্ষেত্রে না, যাদের কম্বিনেশনে থাকে তাদের অনেক বাচ্চাদের মধ্যে এই প্রবণতা দেখতে পাওয়া যায়। তারা কনসেন্ট্রেশন দিতে পারে না, মনোসংযোগের অভাব, অল্প একটুখানি পড়তে বসলেই যেন পড়া থেকে উঠে পড়বো, এবং সব কিছুর পেছনে একটা লাগাম দিতে হবে, মানে আপনাকে সবকিছু দেখে দেখে করাতে হবে, এটা কর ওটা কর সেটা কর, বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে আপনি যতক্ষণ 4th হাউস এবং 5th হাউসের একটা প্রতিকার করিয়ে রাখবেন, দেখবেন শুভদীপ কিন্তু ভালো পড়াশোনায় হচ্ছে। এবং আমি এখন থেকে বলে দিচ্ছি, এই ছেলের পঞ্চমপতি দশমপতি একাদশপতি খুব ভালো, খুব বুদ্ধিমান, প্রচন্ড বুদ্ধিমান ছেলে। বুদ্ধিকে কিন্তু যদি সঠিক কাজে লাগাতে পারে, এই ছেলে গভর্নমেন্ট সার্ভিসের এবং বড় পরবর্তী ক্ষেত্রে মানে যেটাকে বলা হয় উচ্চ পদস্থ ভালো জায়গায় কিন্তু যেতে পারে, কারণ ওর একাদশ ভাব যথেষ্ট ভালো ছেলেটির, একাদশ ভাব ছেলেটি যথেষ্ট ভালো। তবে চতুর্থপতি পঞ্চমপতি যেহেতু খারাপ বা সেখানে রাহু কেতুর সংযোগ পাওয়া যাচ্ছে, এই সময়টা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই জায়গাটাকে যদি একটু রোধ করা যায় বা তার প্রতিকার প্রতিবিধান করা যায়, গ্রহ সংস্কার করা যায়, তাহলে কিন্তু দশমপতি পঞ্চমপতি এবং একাদশপতি খুব ভালো জায়গায় যাবে। এই ছেলে কিন্তু খুব বুদ্ধিমান, বুঝতে পেরেছেন? সায়েন্স, একদম এই ছেলে সায়েন্স, শনির জাতক তো সায়েন্স নিয়ে অবশ্যই পড়াশোনা করবে। বুধটার প্রতিকার দরকার রয়েছে, চতুর্থপতি বুধ প্রতিকার করাবেন, বুধটা রেট্রোগ্রেড রয়েছে। সায়েন্স বেস নিয়ে পড়াশোনা এবং ভবিষ্যতের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং থেকে ভালো কোনো জায়গায় কিন্তু যাবে ছেলে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। যদি পারেন আমার সঙ্গে একবার পরে রাত্রিবেলা দিয়ে কথা বলে নেবেন, ঠিক আছে? কলকাতায় অনেক জায়গাতে মানে আপনারা চাইলেই শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করতে পারেন। সোমবার দিন শ্যামবাজার, আপনারা সকলে জানেন। রবি এবং মঙ্গলবার দিনও কলকাতার গড়িয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন, মাঝে রবিবার বর্ধমান দুর্গাপুর, এছাড়া এগরা বালিচকের জন্য আপনারা ফোন করবেন অবশ্যই। বৃহস্পতিবার নৈহাটি এবং ব্যারাকপুরে বন্ধুদের জন্য অত্যন্ত সুখবর, সেখানেও আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। শুক্রবার দিন পশ্চিম মেদিনীপুর টাউন কেরানিটোলাতে পাবেন। শনিবার দিন হাওড়া বালি
সেটিও কিন্তু থাকে, আপনারা সেখানেও যোগাযোগ অবশ্যই করবেন। এছাড়া নর্থ বেঙ্গলের জন্য আমরা যেটা জানি, মানে উত্তরবঙ্গে আমাদের তো একেবারে 8 থেকে 21 তারিখ পর্যন্ত, প্রথম এক সপ্তাহ 8 থেকে 14 তারিখ রত্নভাণ্ডার জুয়েলার্স শিলিগুড়ি, আমাদের হিল কাট রোড যেটা, সেখানে পাবেন। আর আর 15 থেকে 21 সেই রত্নভাণ্ডার জুয়েলার্স, সেখানে আপনারা পাবেন সিটি সেন্টার। যোগাযোগ করবেন অবশ্যই। এতগুলো যখন সুযোগ রয়েছে, যদি মনে করেন অবশ্যই ফোন করে শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে কথা বলতেই পারেন। চলে যাই নতুন রাশিগত বছরে। যেহেতু আলোচনা করছিলাম, যে রাশিগুলো বললাম যে 5টা রাশি, বিশেষ করে বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই 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 যে 5টা রাশি থাকছে, এই 5টা রাশির ক্ষেত্রে একটা অ্যাভারেজ ফল যাবে, তবে একদম যে খারাপ যাবে সেরকম নয়। তবে বৃষ রাশির ক্ষেত্রে একটা জিনিস বলার, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু 2025-এ অনেক জায়গায় কিন্তু বাধা বিপত্তি থেকে যাবে। যারা বৃষ রাশি জাতক জাতিকারা থাকবেন তাদের একটু সতর্কভাবে চলা উচিত, কারণ আপনাদের মধ্যে কিন্তু 2025-এর প্রথম দিক থেকে একটা দেখবেন বাধা বিপত্তি কিন্তু কাজ করবে। মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলার, মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু একই পরিমাণ, যে আপনার মোটামুটি যদি একটু ভালো সময় পান, 2025-এর মোটামুটি মিডিলের পর থেকে কিছুটা ট্রানজিটগতভাবে ভালো সময় আসতে চলেছে। তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ওই সময়টা অনেকটা ভালো যেতে পারে। আবার কন্যা রাশির ক্ষেত্রে বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছুটা বলবো, যে কন্যা রাশি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে অ্যাভারেজ যদি আপনি কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে কোনো কিছু এগোতে চান, সেখানে কিন্তু মানে সেখানে একটা বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আবার কর্ম নিয়ে খুব ভালো সুযোগ সুবিধা আসবে। অর্থনৈতিক জায়গায় কিন্তু ডেভেলপমেন্টে অনেক ধরনের বাধা আসতে পারে। মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে 2025-এ আপনার যদি কোনো শরীর স্বাস্থ্য খারাপ থাকে, সেটাকে একটু ভালো করে চেক আপের ব্যবস্থা রাখবেন, কারণ মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যগত সমস্যা নিয়ে কিন্তু ভোগার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু বাদবাকি মেষ, কর্কট এবং সিংহ, বিশেষ করে মেষ রাশির কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। কর্কট রাশিরও কিন্তু 2025 একটা ভালো সময় আসতে চলেছে, এবং সিংহ রাশির জাতক জাতিকা কিন্তু একটা ভালো জায়গা পেতে পারেন, লিডারশিপ পেতে পারেন 2025-এ। এবং ধনুরাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বললাম, যে আপনাদের এই 3টে রাশি অর্থাৎ ধনু, মকর, কুম্ভ কর্মজগতে কিন্তু সুনাম অর্জন করবেন, কর্মজগতে প্রমোশন আসতে পারে। যদি জমি সংক্রান্ত কোনো কিছু ব্যাপার থেকে থাকে, সেখানে কিন্তু অনেক বাধা বিপত্তি কেটে যাবে। অর্থাৎ এই যে সামগ্রিক 7টা রাশি অর্থাৎ মেষ, কর্কট, সিংহ, ধনু, মকর এবং কুম্ভ, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় 2025। বাকি 5টা রাশিতে থাকবে তাদের একটা অ্যাভারেজ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। মীন রাশি যাদের থাকছে তাদের কিন্তু একটু সতর্কভাবে চলা উচিত শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। আমি সারা বছর একটা টোটকা বলবো, যে টোটকাটা যদি আপনারা করতে পারেন বাড়িতে, আপনারা কিন্তু সারা বছর খুব ভালো থাকতে পারেন। আজকে টোটকাটা যদি আপনার হাতের সামনে খাতা পেন থাকে, একটু নিয়ে উপস্থিত হবেন বা রেডি করবেন। আমি ফোনটা নিয়ে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনা আসবে। একদম, আমরা সবাই অপেক্ষা করে আছি সেটি একদম, জানার একদম। জন্য। ফোনে কে আছেন? নমস্কার। আমি ঘোষ, কি বলছেন? হ্যাঁ, কি ঘোষ? সুশীল ঘোষ। সুশীল সুশীল ঘোষ। ঘোষ, বলুন। আমি তো দাদা থেকে গিয়েছিলাম 1 বছর আগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তো এখন কেমন আছেন? যা যা যে জন্য এসেছিলেন দাদার কাছে, সেগুলো নিয়ে। মেয়ের বিয়ে হওয়ার জন্য গিয়েছিলাম, ওটা বন্ধন ছিল, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ও আচ্ছা, বাহ বাহ বেশ। বাহ, ধন্যবাদ আপনাকে। কোন চেম্বারে এসেছিলেন দাদা? কলকাতা সেন্টার। শ্যামবাজার। শ্যামবাজার চেম্বারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছে কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আগে জানলাম হচ্ছে ওই ভাবনার বিষয়ে জানলাম। হ্যাঁ হ্যাঁ, ভাবনা ভাগনার সম্বন্ধে জানবেন। আচ্ছা, ওর ডেট অফ বার্থ বা নামটা যদি একটু বলেন। ওর ডেট অফ বার্থ হচ্ছে 8/5/1992, 1592। 8/5/1999, 1900। আর 10টা। আরেকবার দাদা জড়িয়ে আরেকবার যাচ্ছে বলুন, কথাগুলো পরিষ্কার শুনতে। 8/5, হ্যাঁ 85। হ্যাঁ 8/5/1999, হ্যাঁ, রাত্রি 10টা। রাত্রি 10টা। নাম? রাত্রি 10টা। আচ্ছা, সুদীপ আল্লাহ। সুবীর হালদার। হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছেন দাদা? ও বিয়ের জায়গাতে বিয়ের মানে মেয়ের বিষয়ে এসে উপকৃত হয়েছে। মেয়ের বিষয়ে উপকৃত হচ্ছে। অ্যাকচুয়ালি আবিরদা আমরা বলি মনে প্রোগ্রামে, যারা হ্যাঁ। যেটা পাচ্ছেন তো অবশ্যই জানাবেন। সেটা কিন্তু জানাবেন, তাই তো? তো সত্যি এটা তাই। কিন্তু আমাদের জন্য একটা খুব ভালো ফিডব্যাক। ঠিক। আচ্ছা, আপনার ভাগনা জন্মবার কি শুক্রবার ছিল? শুক্রবার ছিল। আচ্ছা, ঠিক আছে। আমি ওর রাশি লগ্নটা একটু বলে দিই। ওর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি। আজকে আমাদের সময় খুব কম, শর্ট ফর্মে একটুখানি বলে দিচ্ছি। আচ্ছা, ভাগনার কি এরকম হয়েছে যে পাত্রী অনেক দেখা হচ্ছে, তাতে কিন্তু সম্বন্ধ হ্যাঁ। সঠিকভাবে হচ্ছে না? এরকম কি কোনো পাত্রী অনেক দেখা হচ্ছে কিন্তু সঠিকভাবে ভালো পাত্রী পাওয়া যাচ্ছে না? না না, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে দেখবেন আরেকটা বিষয় দেখবেন, আপনার ভাগনার ক্ষেত্রে কিন্তু কর্মজীবনও খুব একটা ভালো নয়, মানে যে খুব ভালো কাজ করছে সেরকম নয়, চলে যাচ্ছে মোটামুটি, ঠিক আছে?
আচ্ছা, আরেকটা বিষয় আমি ছোট্ট করে একটু বলে দিই, বা আপনাদের বাড়ির অর্থাৎ আপনার ভাগনার বিশেষ করে বাবা বা মায়ের মধ্যে কি অসুস্থ রয়েছেন দীর্ঘদিন ধরে কেউ? হ্যাঁ হ্যাঁ, বাবা অসুস্থ। বাবা অসুস্থ রয়েছে, ঠিক আছে, বিবাহটা হয়ে যাবে 2025-এ। আপনি যদি পারেন একটু বলবেন পঞ্চমপতির প্রতিকার করে রাখতে এবং শুক্রর প্রতিকার করে রাখতে। আপনি তো যেহেতু আপনার কন্যার জন্য এসেছিলেন, তো আপনি অবশ্যই ভাগনাকে বলবেন পঞ্চমপতি এবং শুক্রের প্রতিকারটা করিয়ে রাখতে। 2025-এ জুন জুলাইয়ের পর থেকে কিন্তু বিবাহের সম্ভাবনা প্রবল থাকবে এবং সেই সময় কিন্তু একটু হয়ে যাবে, ঠিক আছে? একদম যোগাযোগ করে নেবেন, আপনি তো এসেছিলেন, আপনি আবার যোগাযোগ করবেন। হ্যাঁ, সময় একদম শেষ, আজকে শেষ। টোটকা তো আবির দা, সাধারণত আমি টোটকা খুব কম দিই, হ্যাঁ এবং আমি যে টোটকাগুলো একবার মনে লাস্ট দিয়েছিলাম আমাদের মহালয়ার সময়, হ্যাঁ তাই তো, তো সেটাতে বহু মানুষ উপকার পেয়েছেন। তো আমার একটাই বলার যে এই 2025 যাতে আপনাদের খুব ভালো যায়, আপনারা বাড়িতে যদি ছোট্ট টোটকাটা করে আপনার একটা কি করবেন, একটা লাল কাপড় নেবেন, লাল শালু কাপড় হতে পারে, লাল কাপড় নেবেন। এই লাল কাপড়ের মধ্যে হলুদ, যেগুলো শুকনো হলুদ পাওয়া যায়, শুকনো হলুদ 5টা, অর্থাৎ লম্বা লম্বা শুকনো হলুদ 5টা নেবেন, এবং সেখানে তেজপাতা, তেজপাতাটা যাতে কোনো কিছু ছিদ্র না থাকে, একদম পরিষ্কার তেজপাতা, আমাদের শুকনো তেজপাতা 5টা নেবেন, অর্থাৎ 5টা শুকনো হলুদ, অর্থাৎ শুট যেটাকে বলা হয়, হলুদের শুট শুকনো, এবং 5টা তেজপাতা। সেই সঙ্গে হচ্ছে একটা কড়ি, কড়ি আমরা প্রত্যেকেই জানি দশকর্মা দোকানে পাওয়া যায়, একটা কড়ি, একটা পদ্মবীজ, পদ্মবীজও দেখবেন দশকর্মা দোকানে পাওয়া যায়, পদ্মবীজ এবং একটা কড়ি, এবং সেই সঙ্গে যদি পারেন ওখানে শ্বেত চন্দন অথবা লাল চন্দন একটু বেটে ওই সংমিশ্রণের মধ্যে আপনি দিয়ে দেবেন। এবং যে দুর্গা মন্ত্রটা আমি বলেছিলাম বা আপনারা প্রত্যেকেই জানেন, ওং রিং দুর্গে দুর্গে রক্ষানি সোহা, এটা আপনারা বছরের প্রথম দিন করতে পারেন, বা বছরের প্রথম মাস করতে পারেন, বা বছরের যে কোনো সময় আপনারা করতে পারেন। এবং এই পুটুলিটাকে আপনি বেঁধে আপনার ঠাকুর ঘরের যে কোনো স্থানে, অর্থাৎ ঠাকুর ঘর যদি আপনার যেখানে হচ্ছে, যদি পারেন সব থেকে উত্তর দিকে বা পূর্ব দিকে, যদি এটাকে বেঁধে কোথাও রেখে দিতে পারেন এবং একটা বছর রাখেন, তাহলে দেখবেন আপনার বাড়ির বাস্তুগত সমস্যা, অর্থনৈতিক প্রবলেম এবং রোগ ব্যাধিতে যারা আক্রান্ত হচ্ছেন, বা বাড়ির যারা ছোট সদস্যরা তারা শরীর স্বাস্থ্যগতভাবে সমস্যায় জর্জরিত হচ্ছেন, বা বিভিন্ন ধরনের সমস্যা আপনার বাড়িতে আক্রান্ত হয়ে রয়েছেন, এই ছোট্ট টোটকা দ্বারা আপনার বাড়ি কিন্তু সমৃদ্ধময় হয়ে উঠতে পারেন। 2025-এ এই ছোট্ট টোটকাটি, একটা সাধারণ টোটকা, আপনি যদি করতে পারেন আপনারা কিন্তু অনেক ভালো থাকবেন। আরও একবার বলে দিচ্ছি, একটা লাল শালু কাপড়ের মধ্যে 5টা হলুদ, অর্থাৎ শুট যেটাকে বলা হয় হলুদের শুকনো যেগুলো হয়, সেই 5টা হলুদ শুকনো, সেই সঙ্গে হচ্ছে 5টা তেজপাতা, একটা হচ্ছে কড়ি, একটা হচ্ছে পদ্মবীজ, এবং সেই সঙ্গে শ্বেতচন্দন অথবা আমাদের হোয়াইট চন্দন যেটাকে বলা হয়, বা লাল চন্দন, যে কোনো একটাকে বেটে সেখানে দিয়ে ওটা পুরোটাকে বেঁধে ওটাকে আপনার বাড়ির ঠাকুর ঘরে যে কোনো স্থানে যদি ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার বাড়ির যে কোনো যে সমস্যা থাকে সেই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এবং এই 2025 আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে পারে। তো এই ছোট্ট টোটকাটি যদি আপনি করেন, আপনি দেখবেন অনেক ভালো থাকবেন। এর আগে আমি যখন মহালয়ার সময় এই যে একটা টোটকা দিয়েছিলাম, তো সেই টোটকাটা করে কিন্তু বহু মানুষ কিন্তু নানা রকম দিক থেকে উপকার পেয়েছে। তো আপনারা 2025 দেখুন, এই সামান্য কিছু বিষয় নিয়ে আপনারা যদি বিশ্বাস মনে নিয়ে এই টোটকাটা করতে পারেন, এবং আমার যে মন্ত্রটা আপনারা টিভি স্কলে যাচ্ছে, আমরা হয়তো আমার কাছে আসতে পারছেন না, অনেক বহু মানুষ আছেন যারা হয়তো আমার অনুষ্ঠান দূর দূরান্ত থেকে দেখে আবিরদা, তারা হয়তো আসতে পারেন না, তো তারা কিন্তু অবশ্যই বাড়িতে বসে যে আমার যে মন্ত্র যাচ্ছে, ওং রিং দুর্গেই দুর্গে রক্ষণী স্বাহা, 108 বার অথবা 28 বার যদি জপ করতে পারেন, দেখবেন আপনি অনেক দিক থেকে মা দুর্গা আপনাকে রক্ষা করবে। এবং যাদের বাড়িতে ছোট্ট সদস্য রয়েছে, যারা স্টুডেন্ট বা বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসছে, আমার সেই ছোট্ট সরস্বতী মন্ত্র বা সরস্বতী মায়ের বীজ মন্ত্র, যাতে আপনার বুথ অনেক বুস্ট হতে পারে, ওং রিং ওইং রিং সরস্বত্যই নম, এই মন্ত্রটা 21 বার করে আপনি জপ করতে পারেন। এবং বহু সেলিব্রিটিরা যারা হয়তো সঙ্গীত জগতে রয়েছেন, যারা চিত্র পরিচালক বা চিত্র জগতে রয়েছেন, বহু স্বনামধন্য ব্যক্তিরা কিন্তু এই সরস্বতী মন্ত্রটা জপ করে খুব ভালো উপকার পেয়েছেন, এবং সেটা কিন্তু প্রমাণিত। তো আপনারা যারা পারছেন অবশ্যই কিন্তু 2025-এর শুরুতে বা 2025-এর যে কোনো মাসেই এটা করতে পারেন, ছোট্ট টোটকাটি, আপনি দেখবেন অনেক উপকৃত হবেন। আজকে ছোট্ট একটা ধারণা, কারণ আমি সাধারণত রাশিফলে বিশ্বাসী নই, তাও আপনাদের অনুরোধে আমি রাশির কিছু সামগ্রিক জায়গা আমি আলাদা আলাদাভাবে বলে দিলাম, আপনারা অবশ্যই কিন্তু এটাকে ফলো করুন। এবং নেক্সট এপিসোডে আমি আবার নতুন কোনো বিষয়ভিত্তিক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে আসি, সবাই ভালো থাকবেন। নেক্সট এপিসোডে নতুন বিষয় থাকছে। নমস্কার।